ও আসসালামু আলাইকুম। তো যাক আমরা আসলে এখন থেকে আপনি যদি সিরিয়াস না হন তাহলে ৪৭ দিয়ে দিয়ে লাভ নেই। আমরা এখানে যে গজানি আছে আমরা সর্বোচ্চ পরিশ্রম করে দেব। ঠিক আছে? ডেডিকেশন থাকতে হবে সবকিছুতে। আর আমরা মাঝে মাঝে জুম মিটিং গুলোতে একটু বিরতি নেব। যেমন আজকে এখন একটু বিরতিতে গেলাম। আমাদের মূল কৌশলটা হচ্ছে যে একসাথে বসে বসে পড়া। আপনাদের বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে তো প্রবলেম নেই। যারা যদি আল্লাহ যদি কেউ ডাটা দিয়ে করে থাকেন তাহলে তার জন্য সমবেদনা। যদি ওয়াইফাই থাকে তাহলে প্রবলেম নাই। এটা হচ্ছে যে দেখেন এই যে আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে পড়লাম, আমি নিজেও যদি বাসায় থাকতাম একা পড়তাম তাহলে আমি এখন অনেকক্ষণ কিন্তু অনেক কিছু করতাম। আর মানে ধরেন যে হয়তো বা এতক্ষণ পড়তাম না, তা আপনাদের সাথে তথ্য উপাত্ত নিয়ে ডাটা নিয়ে কথা হচ্ছে, এবং ধরেন আপনারা কেউ এই মুহূর্তে যদি বই না পড়তে পারেন অন্তত শুয়ে শুয়ে লেকচার শুনতে পারতেছেন। ঠিক আছে? তো এখন এতক্ষণ পর্যন্ত আমি নিজেই বললাম, একটা টপিক শেষ হওয়ার আগ পর্যন্ত আমিই বলবো, এবং আপনারা যদি রিলেভেন্ট কোনো কিছু সাথে সাথে বললে বলবেন, এরপর আবার আপনি বক্তব্য রাখবেন। আপনারা দেখবেন যে কোনো কোনো তথ্য মিস যাচ্ছে কিনা, কোনো ভুল ইনফরমেশন আসতেছে কিনা। ঠিক আছে? এরপর আমরা আবার আলোচনার মধ্যে যাব। তো এইভাবে ধরেন যে আমরা যত বেশি পরিমাণে কানেক্ট থাকতে পারবো ততই ভালো। যে আপনি এখানে যতক্ষণ থাকবেন অন্তত ওই টাইমটা অবশ্যই আপনার এই পড়াশোনার মধ্যেই যাবে। এটা তো আমরা মোটামুটি সবাই শিওর যে এটাই হবে। তো যাই হোক, যে আমরা আজকে আবার মূল আলোচনায় চলে যাই। আপনারা যেই কয়জনই আছেন এখানে, যারাই আছেন অল্প অল্প নাম, ও আচ্ছা সবাই তো চলে আসছে। আমি তো মনে করছি যে বেশি মানুষ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে ওই শুধুমাত্র আমার বোনটা নাই, সে আবার পালাইছে মনে হয়। এখনো ধরেন ফার্স্ট ইয়ার তো, চিন্তা করতেছে যে পরে দিয়ে পরে, কিন্তু সব সময় কি সুযোগ আসে? আপনার লাইফে পিক টাইম সব সময় আসে না। আচ্ছা যাই হোক, আমরা শুরু করে দেই। আচ্ছা তাহলে আমরা, আপনারা একটু সাথে সাথে চাটা খাবেন। আমিও ফ্লাক্সে চা ছিল, আবার গরম করে একটু খাচ্ছি। তো গলা বসে আপনারা তো কথা বলতেছেন না, গলা বসার প্রশ্ন ওঠে না। এখন দেখেন, এখন বলতে পারেন যে আপনার স্লাইডগুলো এত বিস্তারিত কেন, এখানে এত বিস্তারিত লেখছে কেন? ওরা আপনার প্রি রিটার্ন একসাথে ফোকাস করে। ও আরেকটা কথা, আমাদের একজন আমাদের হৃদয় ভাই বলছিল যে স্লাইডগুলো দেওয়া যায় কিনা। ঠিক আছে, ওনার সাথে কথা হয়েছিল, তো আপনাদেরও হয়তো বা কথাটা বলতে পারেন, এই জন্য বলি না, স্লাইডগুলো দেওয়া যাবে না। আমি চাই শুধুমাত্র যারা পরিশ্রমী, যারা শুধুমাত্র ৪৭ নিয়ে ডেডিকেটেড, তারা এই ভিডিওগুলো আবার দেখবে, নিজের মতো করে নোট করবে। স্লাইড এখানে তো আছে, এই যে এখন প্রেজেন্ট হচ্ছে। স্লাইড প্রেজেন্ট না হলে আমাকে বলবেন। তবে অবশ্যই এগুলা কখনো পাবলিকলি বলা যাবে না কোনো জায়গায়। আর যারা শুধুমাত্র আগ্রহী, তারাই এই ভিডিওগুলা থেকে স্লাইডগুলো সংগ্রহ করবেন, করে নিজে নিজে পড়বেন গুছানো অবস্থায়। ঠিক আছে? স্লাইড ছাড়াও তো আমি অনেক কথা বলতেছি, কিন্তু আমি এগুলা সবগুলা একসাথে পাবলিকলি ডাইরেক্ট এভাবে আপনাদেরকে একসাথে একদম আপনাদের মুখের সামনে ডাইরেক্ট খাওয়াই দেবো না। ঠিক আছে? আপনাকে একটু কষ্ট কষ্ট করে খাইতে হবে। ঠিক আছে? আমি যদি ডাইরেক্ট এভাবে স্লাইডগুলো দিয়ে দেই তাহলে কি হবে, যে আমাদের গ্রুপ ভিত্তিক আলোচনা তো মানুষ কম পাওয়া যাবে। ঠিক আছে? বলবো যে ধরো স্লাইড থেকে পরে করে নেব। ঠিক আছে? বা এটা ঠিকও হয় না যে একসাথে দিয়ে দিলাম, এত ইজি করে দিলে আসলে বিষয়টা হয় না। ঠিক আছে? যদি সবকিছু যদি খুব একদম ইজি হয়ে যায় তাহলে যে জিনিসটা ইজিলি পাওয়া যায় সেই জিনিসটার মূল্য থাকে না। ঠিক আছে? যদি বলে যে অনেক, ধরেন যে আপনি কাউকে পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করছেন, তাহলে এখন দেখবেন তার প্রতি আপনার আলাদা একটা মূল্যায়ন থাকবে। আর যাকে ইজিলি পাওয়া যায় সেখানে মূল্য থাকে না, এটা তো আপনারা জানেন, মেয়েরা ভালো বোঝে। এখন ওই বিষয়টাও এরকম। এখন আপনি যদি স্লাইডগুলো যদি আপনার কাছে মনে হয় না গুছানো ভালো লাগতেছে, তাহলে আপনি কষ্ট করে জুম মিটিং এ থাকবেন, পরে দেখবেন। ঠিক আছে? সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে আপনাকে আমি কখনো একদম ডাইরেক্ট, ধরেন আপনি মেয়ে একটাকে পছন্দ করতেছেন, আমি মারামারি, আপনি কিছুই করতেছেন না, আমরা বাসায় বসে আছেন, আমি মারামারি কাটাকাটি কইরা একদম বউটো সাজে আপনার কাছে দিয়ে গেলাম। প্রেম প্রীতি এত সহজ নাকি? আচ্ছা দেখেন, তাও ভবিষ্যতেও প্রেম করতে হলে একটু কষ্ট টষ্ট করেন। তো দেখেন যে চর্যাপদের ভাষা। ঠিক আছে? তাহলে এখন ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। তাহলে এখন দেখেন যে সে কিন্তু অনেকগুলা ঘটনা টটনা ঘটাইছে। ঠিক আছে? ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ বিচারের মাধ্যমে সে প্রমাণ করেছে চর্যাপদের বাংলা ভাষার সম্পদ। এই জিনিসগুলো যখন আপনি রিটেন আল্লাহর রহমতে যদি টিকেন, এরপরে ইনশাল্লাহ টিকবেন। সিরিয়াস থাকেন। এখানেই আমাদের জুম মিটিংয়ে সিরিয়াস থাকেন, আমরা সিরিয়াস থাকি, সিরিয়াসলি পরীক্ষা দিই, নিজেরা নিজেরা প্রশ্ন করি। দেখবেন যে ইনশাল্লাহ যে কোনো মাপের স্টুডেন্ট আপনি এখন টিকে যাবেন। ঠিক আছে? তো সো যখন আমরা ইনশাল্লাহ টিকার পর যখন রিটার্ন দিব তখন এই স্লাইডগুলো অনেক বেশি কাজে লাগবে। এই এই জিনিসগুলো এত সুন্দরভাবে সাজানো। তো দেখেন যে এরপরে ধ্বনিতথ্য
ব্যাকরণ বা ছন্দ বিচার বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ, এবং সকল জ্ঞানী গুণী যা আছে, পণ্ডিত টণ্ডিত যা আছে, সবাই এটার সাথে একমত পোষণ করছে। এখন তার একটা, এছাড়াও তিনি চর্যার কবিদের নাম এবং চর্যা পদে যেই পদ্মা নদীর নামের কথা উল্লেখ করেন, বুসুকুফা ৪৯ নং পদে পাউয়া খাল নামে একটা পদ্মা নদীর কথা সে বলছিল, ঠিক আছে। তো তিনি এই ধরনের কথাবার্তা বইলা এটা প্রমাণ করেন যে তোমরা যে চর্যাপদ পড়ো এটা আমাদেরই ভাষা। আচ্ছা, এবার দেখেন যে চর্যাপদের ভাষা নিয়ে কথা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী, এবং এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে চারটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম, দেখেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, আপনারা স্লাইড না দেখা গেলে অবশ্যই বলবেন সাথে সাথে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কেন্তুম শতম, এই শতম থেকে আসছে ভারতীয় আর্য ভাষা, যেটা আমি বলছিলাম। এই ভারতীয় আর্য ভাষা থেকে যে ভারতীয়, দেখেন যে ভারতীয় আর্য ভাষা মানে ভারতীয়টা, ভারতীয় আর্য ভাষা আবার তিন দিকে গেছে, ইরানীয় অন্যদিকে গেছে। তো ভারতীয়, এই ভারতীয় থেকে আসছে দেখেন সংস্কৃত, দেখছেন এই যে সংস্কৃত, এই সংস্কৃত থেকে এখানে একটা জিনিস ডাক্তার, সরি ওনার নাম যদি কি, হুমায়ুন আজাদ, সে বলছে যে সংস্কৃতটা ব্যতিক্রম হয়ে পালি হয়েছে, পালি থেকে প্রাকৃত আসছে, ঠিক আছে। এই প্রাকৃত আবার দুই প্রকার, গৌরী প্রাকৃত, মাগধী প্রাকৃত। তো যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই গৌরী অঞ্চলের লোক, সেই গৌরী প্রাকৃত কথাটা বলছে। গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ কি জানেন, একটা ভাষা কি হয়েছে পরিবর্তন হয়েছে, আমি দেখলাম চন্দ্র থেকে চাঁদ আসছে, পরিবর্তনের হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে বলা অপভ্রংশ। এজন্যই বলে বাংলা ভাষা অপভ্রংশ কাছে ঋণী। আপনাকে যদি বলে যে বাংলা ভাষা কার কাছে ঋণী, তাহলে আপনি মনে রাখবেন বাংলা ভাষা অপভ্রংশের কাছে ঋণী। অপভ্রংশ মানে পরিবর্তন হওয়া, ঠিক আছে। তো এইভাবে নব্য ভারতীয় আর্য ভাষা থেকে এই যে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা আসছে, এটাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো শহীদুল্লাহ বলছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি বা চর্যাপদ, এগুলো হচ্ছে সবগুলা নাম। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। দেখেন এই যে চর্যা গীতিকোষ কে কে বলছে বলেন তো, মনে আছে কিনা দেখি। দেখেন আবার দেখে, এই যে একটু রিক্যাপ করি আমরা, পিছনের দিকে একটু আসি। কোথায় যেন, এই যে দেখেন এই এই যে চর্যা, চর্যা গীতিকোষ খেয়াল করেন। এই যে আমি প্রশ্ন করছিলাম চর্যা গীতিকোষ কে বলছিল, তিব্বতী অনুবাদ যারা করছিল সেখানে মূল যে গ্রন্থকার, মূল যে সংকলক, তারা নাম দিয়েছিল চর্যা গীতিকোষ। আধুনিক পণ্ডিতরা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টহিদুল্লাহ বা এরা এরা মনে করতেছে কি চর্যা গীতিকোষ। আর সুনীতি কুমার হলো প্রবোধচন্দ্র বাগচি বলতেছে চর্যা, চর্য বিনিশ্চয়। ওই যে রাজ দরবারের ফুতিসাদার ক্যাটালগে লেখা ছিল চর্যার টিকা, ঠিক আছে। এই যে এইটাকে বলে রিক্যাপ, আমরা মাঝামাঝি পিছনের দিকে এইভাবে আসবো। আচ্ছা, এরপরে দেখেন, তো এরপরে বলছে চর্যাপদের মূলত গানের সংকলন, এটা জানেন। বৌদ্ধ ধর্মমতে সাধন ভজনদের তথ্য প্রকাশ করে, বৌদ্ধ সহযোগীরা এটা রচনা করছে, আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। এবার নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে এটা আবিষ্কার হয়েছে, সবাই জানেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা আধুনিক লিপিতে প্রকাশিত হয়, এর সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা গান ও দোহা যেটা, সেটার সম্পাদক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু যদি আপনাকে বলে সংস্কৃত ভাষায় যে চর্যাপদের যে টিকাগুলো লেখা হয়েছিল, যেই বইটা পাইছিল হরপ্রসাদ শাস্ত্রী, সেইটার সংকলক কে ছিল বলেন তো। রিক্যাপ, এটা এই যে পিছনের থেকে জিজ্ঞাসা করলাম, মনে করেন মনে করেন। ওই যে সংস্কৃত পণ্ডিত মুনি দত্ত লেখছে টিকাটা, কানুভট্ট, থ্যাংক ইউ। ওই যে সংকলক হচ্ছে কানুভট্ট, হ্যাঁ, এই যে পিছন থেকে কিন্তু জিজ্ঞাসা করবো, ঠিক আছে। মানে আমি তো আর এখানে ব্যাগ দিয়ে আপনাদেরকে ধরতে পারতেছি না, মানে কে কে আছে আমি জানি না, ঠিক আছে। তা আপনারা এর মধ্যে থেকে নিজ উদ্যোগে মনে করার চেষ্টা করবেন, এবং যার সবার আগে মনে পড়বে সে মানে মাইক্রোফোন ওপেন করে কথা বলবেন। আচ্ছা, এইভাবে আপনি চেষ্টা করেন, যেহেতু আপনি এখানে ২-১.৫ ঘন্টা বা ২.৫ ঘন্টা ৩ ঘন্টা থাকবেন ভবিষ্যতে, সো আপনি এখান থেকে পড়াটাও শেষ করে যাইতে হবে। এবার চর্যাপদের পদগুলোতে মোট ৫টা ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয় এবং ওয়ারীয়, ঠিক আছে। এবার হচ্ছে চর্যাপদের বাংলা ভাষা নয়, এ নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে। রাহুল সংস্কৃতায়ন দাবি করেন এটার ভাষা হিন্দি। যাই হোক, এটা রাহুল সংস্কৃতায়ন একটু মনে রাখিয়েন, তার কথা হালকা পাতলা মনে রাখবেন আরে।
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডিভিএল যেটা রচনা করেছিল 1926 সালে। আর সে এইটার মাধ্যমে ধ্বনিতথ্য ব্যাকরণ, মনে রাখবেন, ধ্বনিতথ্য ব্যাকরণ, ছন্দ, বিচার বিশ্লেষণ করে। তাহলে তিনটা বিষয়, ধ্বনিতথ্য ব্যাকরণ, ছন্দ, আর হলো ওই যে ফুসুকুফার 49 নম্বর পদে পাউয়া খাল, ঠিক আছে, সেটা নিয়ে সে এটা করছে। আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, বুঝছেন? মানে সে এখানে একটা মানে ক্যারফা লাগিয়ে দিল এখানে। ক্যারফা মানে আমাদের এটা বলার ভাষায় বলে যে মানে ঝামেলা লাগিয়ে দিছে, আরে সংসারে আউল ঝোল লাগিয়ে দিছে। দেখেন, চর্যাপদের রচনাকাল, এখন বলা হয় যে চর্যাপদের রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে 650। দেখেন এটাকে নিয়ে কিন্তু আপনার ইয়াতে আসে একবিংশ, এটাকে নিয়ে কিন্তু শতাব্দীতে আসে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বলছে 650, তাহলে এটা কত তোমার শতাব্দী হবে বলেন তো কেউ, কত শতাব্দী হবে? সপ্তম শতাব্দী হবে, বুঝছেন? ওই যে মানে 600 সাল চলতেছে, যদি 600 দেখেন তার আগে শতাব্দী মানে এক আগে চিন্তা করবেন। বাংলায় হইলো 6, তাহলে শতাব্দীতে কত? এক আগে, তাহলে সপ্তম। সপ্তম শতাব্দী থেকে এই যে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি, সপ্তম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি টাইমটাতেই থেকে, আচ্ছা এখানে লিখছে সপ্তম থেকে আচ্ছা সপ্তম থেকে দ্বাদশ দিছে। 1200 সাল তো পুরাটা যায় না, 1200 সালের আগ পর্যন্ত, তাহলে দ্বাদশ বলা যায়, 1200 সালের আগে না, ঠিক আছে? তাহলে সপ্তম থেকে দ্বাদশ, তাহলে তার মতে সপ্তম থেকে দ্বাদশ। আর সুনীতি কুমার হলো 950 থেকে 1200, তার মানে দশম থেকে দ্বাদশ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলো 650 থেকে 1200, ঠিক আছে, কিন্তু এটাকে শতাব্দীতে হলো সপ্তম থেকে দ্বাদশ। আর সুনীতি কুমার হচ্ছে নবম থেকে দশম থেকে দ্বাদশ, যেহেতু 900 সাল শুরু হয়ে গেছে, তো দশম হবে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই পাল রাজারা ছিল, তাদের সময় এই বৌদ্ধ সাধকরা সহজীয় এই যে মহাযান সম্প্রদায়ের, বজ্রযান সম্প্রদায়ের সহজযান যারা আছে, ওরাই এই চর্যাপদ আবিষ্কার মানে লেখালেখি করছে। আচ্ছা যাই হোক, আমরা একটু রিক্যাপ করলাম। এবার চর্যাপদের রচনাকাল, পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয়, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী জুড়ে এইগুলো লেখা হয়। নেপাল চর্যাপদ নেপালে পাওয়ার কারণ, এগুলো আমি আগে বলছিলাম, তারপরে একবার রিডিং করি। বাংলা পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন, তাদের আমলে চর্যাগীতি কোষগুলোর বিকাশ ঘটছে। তাহলে এই যে চর্যাপদের বিকাশ কখন ঘটছে? পাল আমলে। পাল বংশের পরেই বাংলাদেশের সেন, তারপর হচ্ছে বর্মন রাজাদের পৃষ্ঠপোষকতায় পৌরাণিক হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ সংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয়। এবং দেশি ভাষা, এটা খেয়াল করেন, দেশি ভাষা, তাহলে সংস্কৃত কিন্তু দেশি ভাষা না, এটা কিন্তু বাংলাদেশি, আমরা কিন্তু বাঙালি, ঠিক আছে? দেশি ভাষার বাংলা পরিবর্তে সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করে। এই বৌদ্ধদের পুঁথিপত্র নিয়ে বৌদ্ধদেরকে পিটিয়ে ফাটাইয়া দেশ থেকে বিতাড়িত করে দিছে, যে তোমাদের মতো এই সাধারণ মানুষের মুখের ভাষা দিয়ে কোনো সাহিত্য রচনা হবে না। সাহিত্য শিক্ষিত মানুষই সংস্কৃত শিক্ষিত, বাংলা শিক্ষিত না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এখন চর্যাগীতির পদ সংখ্যা ওই যে 46.5, এগুলো জানেন। 23 নং পদের অর্ধেক অংশ পাওয়া গেছে। তাহলে বলেন 23 নং পদের কত লাইন পাওয়া গেছে? 6 লাইন। আচ্ছা, পদটা ছিল 10 লাইনের, 6 লাইন পাওয়া গেছে। আচ্ছা, এবার দেখেন তিনটা কবিতা নষ্ট হয়ে গেছে, 24, 25, 28। এখন দেখেন কেউ একজন বলেন 24, 25, 28 এগুলা কার কার? একটু মাথার মধ্যে একটু চাপ টাপ দিয়ে বাই করেন। আপনারা কয়জন আছেন? 24, হ্যাঁ তন্ত্রিপা, হ্যাঁ কুকুরিপা। কে বলতেছেন? আমি তুহা। আচ্ছা, তুহা আপু বলতেছেন। তুহা আপু আর কয়জন আছে এখানে? জি, আমার একটা প্রশ্ন ছিল। জি 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 বলেন, অবশ্যই। আচ্ছা, আর্য জাতির ভাষাটা কি ছিল তাহলে? আর্য জাতি, আচ্ছা ওরা তো আপনার আসছে ককেশীয় অঞ্চল থেকে, তো তো এগুলো তো সবগুলা ইন্দো ইউরোপীয়, মানে ইন্দো ইউরোপীয় যে ভাষাটা, সেই ভাষাটা থেকেই আপনার দেখেন, এই যে আমাদের মূল ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা, তো এরপর তাদের ভাষাটা হলো শতম, শতম থেকে ধরেন এগুলো পরিবর্তন হয়ে হয়ে আসছে। মানে আমরা সাধারণত আর্যরা, ওরা তো ইরানীয়, তো
তো ইরানীয় অঞ্চলের হইলে ওদের যে মূল ভাষাটা সেটা ইন্দো ইউরোপীয় ছিল। তো ইন্দো ইউরোপীয় থেকে ধরেন এরা যে কোনো একটা মানে সংস্কৃত হবে না এটা। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আর্যদের যে ভাষাটা ছিল সেটা ছিল বৈদিক, বুঝছেন? মানে আর্যরা যারা, এটা ছিল আপনার বেদের, তো তো এটা ছিল আপনার বৈদিক ভাষা। তো বৈদিক ভাষা থেকে পরিবর্তন হয়ে হয়ে সংস্কৃত ভাষায় আসছে। আর এগুলাকে আপনি একসাথে মানে ইন্দো ইউরোপীয় ভাষা বলতে পারেন, তবে আর্যদের ভাষা নিয়ে এই পর্যন্ত কখনো কোনো জায়গায় প্রশ্ন আসে নাই, বুঝছেন? যদি আচ্ছা, তাহলে তাহলে অনার্য জাতির ভাষা দেশি হলো কেমনে? হ্যাঁ, অনার্য জাতি দেখেন, আমরা যদি ভাষা বংশ নিয়ে শুরুতে বলি, তাহলে প্রথমে আমাদের উপমহাদেশে ইউরোপ থেকে শুরু করে আমাদের এই পুরা জাতিটা, এই পুরাটাই হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সদস্য। এর মধ্যে কেন্তুম শাখা যেটা গেছে, যেটা কেন্তুম, এই কেন্তুম শাখাটা হচ্ছে ইউরোপের দিকে চলে গেছে। মানে কেন্তুম শাখা যেটা, সেটা ইউরোপের দিকে চলে গেছে। আর যেটা শতম শাখা সেটা হলো আপনার, এই যে দেখেন, ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তুম ও আর্য ভাষাগুলোকে তো শতম শাখাতে প্রকাশ করা হয়। তাহলে যদি আপনাকে বলে যে আচ্ছা কি বলে আর্যদের ভাষা কি, তখন আপনি বলবেন যে শতম। আর্যদের ভাষা হচ্ছে শতম, ঠিক আছে? এখন আর্যরা আসছে আজ থেকে খ্রিস্টের জন্মের 4000 বছর আগে। তাহলে এখন আজ থেকে 6000 বছর আগে। তাহলে আজ থেকে 6000 বছর আগে তো ইন্দো ইউরোপীয় ভাষাই ছিল। এবং ইন্দো ইউরোপীয় ভাষার যে শতম শাখাটা, এই শতম শাখাটাই ছিল, এই যে শতম যেটা, এটাই ছিল আর্যদের ভাষা, বুঝছেন? এই শতম থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এই শতম আস্তে আস্তে পরিবর্তন হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মানে সংস্কৃত ভাষা। মানে বেদের ভাষাটা বৈদিক ভাষা থেকে সংস্কৃত ভাষায় আসছে। এই সংস্কৃত ভাষা থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে হয়েছে পালি। পালি মানে সংস্কৃতের পরে অপভ্রংশ হয়ে পালি হয়েছে। পালি থেকে অপভ্রংশ হয়ে হয়েছে প্রাকৃত। প্রাকৃত থেকে আসছে গৌড় প্রাকৃত, মাগধী প্রাকৃত নিয়ে এরপরে বঙ্গ কামরূপী, এগুলো তো আপনারা জানেনই। ঠিক আছে, তাহলে আর্যদের ভাষা শতমই বলা যায়। আচ্ছা, আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। তো এগুলা থেকে এখনো ওইভাবে এরকম প্রশ্ন আসে নাই। তো সো আমরা যদি আর্যদের ভাষা কি জিজ্ঞাসা করতে চাই, তাহলে আপনি এখানে বৈদিক বা শতম শাখা যেটা, এটাই আপনি দিতে পারেন। এখানে শতমই থাকবে, বুঝছেন? এটাই, যদি এখান থেকে এখনো এই ধরনের কোনো প্রশ্ন আসে নাই। তো এই জন্য, যেমন একটা প্রশ্ন আসছিল, প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। পালি, প্রাকৃত, বৈদিক, ভোজপুরি। তাহলে আমি পালি ভাষাটা বলছিলাম, পালি আসছে। দেখেন এইটা হচ্ছে আপনার একটা পরীক্ষায় আসছিল, পিএসসি সহকারী পরিচালক পরীক্ষা 2006-তে আসছিল, প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। তাহলে আপনি জানেন পালি তো অবশ্যই প্রাচীন ভারতীয় না, পালি আসছে আপনার প্রাচীন আর্য ভাষা থেকে। মানে আর্য মানে সংস্কৃত ভাষাটা পরিবর্তন হয়ে পালিতে আসছে। তার মানে পালি আমাদের বেশি দূরে না, কাছাকাছি। তারপর হচ্ছে প্রাকৃত ভাষা, এটা তো বাংলা থেকে আসছে। ভোজপুরি তো একদম ডাইরেক্ট আমাদের বাংলার এখনো অংশ, ঠিক আছে? কিন্তু বৈদিক যেটা, এইটা হইলো আর্যদের সেই ভাষা। এখন এখানে উত্তরটা হবে কি, বৈদিক। তার মানে প্রাচীন আর্যীয়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। তাহলে বৈদিকটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর এটাই হচ্ছে আপনার ইরানীদের ভাষা, মানে আর্যদের ভাষা, বুঝছেন? তাহলে আমি আপনাকে যেটা বললাম, তাহলে বৈদিক কোন জায়গা থেকে আসছে? শতম থেকে আসছে, বুঝছেন? তাহলে শতম থেকেই আসছে বৈদিক। আর আমি আপনাকে একদম রেফারেন্স সহকারে আপনাকে ইয়ে দিলাম, মানে উদাহরণটা দিলাম। এই যে দেখেন, আপনি যখন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চারটা দেখবেন, ওখানে দেখবেন যে বৈদিক আসছে, বৈদিক থেকে ভারতীয়, তারপরে হিন্দু, আর্য, তারপর হচ্ছে শতম। তার মানে শতমের একটা রূপ হচ্ছে বৈদিক, কথা বলছেন? আর এই বৈদিকটাই হচ্ছে আর্য ভাষা। এখন যদি প্রশ্নে থাকে বৈদিক, তাহলে আপনি বৈদিক দাগিয়ে দিবেন। আর যদি বৈদিক না থাকে, অপশনে শতম থাকে, তাহলে আপনি শতম দাগিয়ে দিবেন। আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমাদের এটা মনে ঠিক হয় আছে, ধন্যবাদ। আমাদের রহমা আশিয়াপু করছেন প্রশ্ন, তাই না? না না, তাসলিমা আচ্ছা, শারমিন। তাসলিমা আপু করছেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন ছিল। এবার দেখেন, অর্ধেকে পাওয়া গেছে 23 নং পদের 6 লাইন পাওয়া গেছে, আপনারা জানেন। মুনিদত্ত 11 নং পদের কোনো ব্যাখ্যা করেননি। আচ্ছা, এইবার দেখেন মুনিদত্তের টিকা। তা আমরা দেখি, সংস্কৃত ভাষায় লেখা চর্যার গীতি টিকার নাম হলো নির্মল গিরা টিকা। আরে আল্লাহ, এইগুলা আসবে? আচ্ছা, তারপরে একটু দেখে নিয়েন যে সংস্কৃত ভাষায় লেখা চর্যার টিকার নাম হলো নির্মল গিরা টিকা। ওরা যেহেতু লাল দিয়ে দিছে, আসতে পারে। টিকাকার হলেন মুনিদত্ত। তাহলে সংস্কৃত ভাষায় লেখা চর্যার টিকার নাম, চর্যার টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা। টিকাকার হলেন মুনিদত্ত। এই টিকা না থাকলে চর্যাপদের মতে
চর্যাপদের মতো যে দুরকম অর্থবোধক দ্ব্যর্থক বা সান্ধ্য ভাষা গুণাবলী অর্থ বোঝা যেত না। তা মানে এই যে মুনিদত্ত কি করছে জানেন, ওই যে আপনার ওই যে ডালত ঘর মোর নাই পর বেশি, যে টেঙ্গুন ফা যেটা বলছিল 33 নম্বর পদে, এটা দ্বারা আমরা বুঝতেছি মনে হয় তার ঘর টিলার উপরে, আশেপাশে কোনো পরিবেশ নাই, আমরা বুঝতাম এটা। কিন্তু মুনিদত্ত বলতেছে না পাগলাগুলা, এখানে কবিরা বুঝাচ্ছে কি, যে সে সাধন ভোজন হয়ে একদম হিমালয়ের উপরে উঠে গেছে, তার কোনো সংসার নাই। এই যে ধর্মীয় যে তথ্যটা, সেই তথ্যটা দিচ্ছে মুনিদত্ত। আর যদি মুনিদত্ত এই ব্যাখ্যাটা না দিত, তাহলে আমরা সাধারণ আম পাবলিকটা বুঝতাম না যে এই চর্যাপদের এই ভাষাটা, এটা যে একটা সান্দ্র ভাষা, এবং এটা যে একটা ধর্মীয় এখানে কনসেপ্ট আছে, এটা যে তারা সাহিত্যের জন্য তৈরি করা হয় নাই, এটা তৈরি করা হয়েছে ধর্ম প্রচারের লক্ষ্যে, সেটা আমরা বুঝতে পারছি চর্যাপদের সান্দ্র ভাষার দ্বিতীয় যে অর্থটা দিয়ে। ঠিক আছে, যেটা দ্বারা মূল কথাটা বোঝানো হয়েছে। আচ্ছা, আশা করি আপনারা কোনো কিছু না বুঝলে, একটু প্রবলেম হলে সাথে সাথে বলবেন। আমরা যেহেতু চর্যাপদের অনেক গভীরে চলে গেছি, এই জন্য আপনার কাছে একটু খারাপ লাগতেও পারে। যদি আমরা সবকিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। পরিবেশিত বৌদ্ধ আচ্ছা, বৌদ্ধ দর্শন ও তার তাত্ত্ব ব্যাখ্যা বোঝা দূর হতো, মানে মানে কষ্ট হতো, দূর হতো। এবার মূল মূলে নেই এমন কিছু চর্যাপদের পদাংশ মুনিদত্ত তার টিকাতে প্রয়োগ করছেন, যা থেকে পরবর্তী গবেষকরা ধরতে পারছিলেন যে নেপাল অঞ্চলে আরো বহু চর্যাপদ ছড়িয়ে আছে, আর সেই সূত্র ধরেই নব চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। দেখছেন অবস্থা, যে কত ডিপের কথাবার্তা। দেখেন, একটা অনুবাদের দুই ধরনের অর্থ হয়, একটা হচ্ছে ভাবার্থ, আর একটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ অর্থ। এখন মণিদত্ত যখন এই পদগুলাকে মানে ব্যাখ্যা করছিল, তখন সে আরো অনেকগুলা কথা নিয়ে আসছে যেগুলা পদগুলার মধ্যে নাই, কিন্তু সে বাইরে থেকে নিয়ে আসছে। তাহলে সে কই থেকে নিয়ে আসছে? আরো অনেক চর্যাপদ ছড়ে সেটে আছে। মানে বৌদ্ধ ভিক্ষুদের ইয়ে তো আর কম না, বিদ্যালয় তো আর কম না, প্রত্যেক বিদ্যালয়ে বিভিন্ন সাধন ভোজনরা এগুলা লেখছে। এখন এই জন্য মুনিদত্ত যখন এই পদগুলার ব্যাখ্যা করছে, তখন এই পদগুলোর বহিরাগত অনেক কনসেপ্ট আইনে এখানে ঢুকাইছে। এর মধ্যে আমরা বুঝতেছি যে এখনো অনেক চর্যাপদ নেপালে বা তিব্বতে ছড়ায় ছিটিয়ে আছে, আমরা সবগুলা পাইনি। ঠিক আছে, তো ওগুলাকে বলা হয় নব চর্যাপদ আবিষ্কার। যে নব, যে ডাক্তার সাহেব সহকারে আরো কয়েকজন নব চর্যাপদ আবিষ্কার করছে, সেটা এখানে। এই টিকাতে তিনি মূল চর্যা গানগুলি সম্পূর্ণভাবে তুলে ধরেছেন, যা না দিলে আমরা জানতে পারতাম না যে চর্যা গীতির মতো প্রাচীন বাংলা ভাষায় লেখা এমন 50টি গান আছে, যেগুলো দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনা করা আছে। তার মানে সে কি এখানে কি বলছে, এই যে সে মানে 50টা তুলে ধরছে, যা না দিলে আমরা আগে জানতাম না যে আমাদের এরকম 50টা গান এখানে আছে। তো এখানে সুকুমার সেন, সে বলছে 51টা পদ আছে, কবি আছে 24 জন। এই যে তার এই সমস্যার কারণ কি, এই যে সে তার মধ্যে শহীদুল্লাহর মধ্যে মারামারিটা লাগে কি জন্য, এটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, সামনের দিকে চার্জ আরো বেশি করে আনতে হবে। আচ্ছা দেখেন, তো এরপরে আমরা দেখতেছি সুকুমার সেন বলছে আর শহীদুল্লাহর মধ্যে 50টা, আর কবি হচ্ছে আপনার 23 জন। এখন একটু ভিতর থেকে প্রশ্ন আসতে পারে, যদি বলে যে সুকুমার সেনের যেই গ্রন্থে সে 51 জন পদকর্তার নাম কথা বলছিল, সেই গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস। এই গ্রন্থে সে এই দাবিটা করছে কবি 24 জন। আর শহীদুল্লাহ 32 মায়েস্টিক সং, এইটার মাধ্যমে চর্যাপদের কোন জিনিসটা ব্যাখ্যা করছে শহীদুল্লাহ, বলেন তো? এই বইটা দিয়ে সে কোন জিনিসটা ব্যাখ্যা করছে? ডক্টর সুনীতি কুমার তো আপনার ODVL, ঠিক আছে, এই যে আপনার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা ল্যাঙ্গুয়েজ দ্বারা, তো সে আপনার 1926 সালে যেটা প্রকাশ হয়েছে, সেটা দ্বারা সে ভাষার সমাধানটা ব্যাখ্যা করছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 32 মায়েস্টিক সং, এইটা দ্বারা সে কোন বিষয়টা ব্যাখ্যা করছিল জানা আছে আপনাদের? আপনারা আছেন নাকি আমাকে রাইগা সবাই চলে গেছেন? আসি ভাই। কয়জন আছেন আপনারা? 7 জন। 5 জন আছেন, আচ্ছা। তাও তাও ভালো, 5 জন থাকলো, 2 জন থাকলো, আমরা কার্যক্রম চালাই দেবো। 7 জন। 7 জন। ও 7 জন, আচ্ছা, তো সবাই আছে। আচ্ছা বলেন, তাহলে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা বলেন যে 32 মায়েস্টিক সং, এইটা দ্বারা মানে এই বইটা দ্বারা সে কোন জিনিসটা ব্যাখ্যা দিচ্ছে জানেন? চর্যাপদের ধর্মমত,
মানে চর্যাপদের ধর্মমত সম্বন্ধে ব্যাখ্যা দিছে বৈদিক মাস্টিক সং, এবং সেই কাব্যগ্রন্থে সেই বইতেই সে বলছিল যে কবি আছে 50 জন, সরি কবিতা 50টা, আর কবি আছে 23 জন। আচ্ছা, এখন এই সমস্যার সমাধান কি? যে তারা দুজনে মিলে দেখেন, যে সুকুমার সেন আর শহীদুল্লাহ মিলে যে মারামারি শুরু করলো, এখন তাদের এই সমস্যাটার সমাধানটা আমরা একটু পড়ি, আমরা কি বলতে চাচ্ছে তারা একটু শুনি। আমরা তো আজীবন শুধু মুখস্থ করে গেছি, এখন তো একটু পিছনের ঘটনাগুলো শুনি। আর বিশেষ করে আমার কাছে এইভাবে না বললে ভালো লাগে না, ঠিক আছে? আমার কাছে একটু তথ্য বিশ্লেষণ করে পড়তে একটু ভালো লাগে, যে কখন মানে আমি এই জন্য রেফারেন্স বই দেখেন না, রেফারেন্স বই দেখাইলাম যে যখন আমরা আন্তর্জাতিক অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কাছে অনেক মনোমুগ্ধকর হবে। কারণ হচ্ছে যে আমরা আন্তর্জাতিক অ্যাফেয়ার্স নিয়ে পড়ার আগে অনেকগুলো বই পড়ে এরপর এটা পড়বো, মানে বেসিক ক্লিয়ার করে, বুঝছেন? আন্তর্জাতিক অ্যাফেয়ার্স টেফেয়ার্স এগুলো ভালো করে বিভিন্ন বই পড়তে হবে, এরপর আপনি এমসিকিউ স্টাইলে পড়েন, মনে থাকবে। এবার চর্যার পদ সংখ্যা 50-51, কারণটা কি? হরপ্রসাদ শাস্ত্রী যেই পুঁথিটি আবিষ্কার করছেন তা মূল পুঁথি নয়, এবং এটি একটি নোট বই বা মানে বই বা গাইড বই। ওই যে বললাম, এটা পড়াইছে কাদেরকে? ওই বৌদ্ধ ভিক্ষুদেরকে পড়াইছে। তা আমরা যেমন গাইড বই পড়ি না, আমরা কি আর মূল বই পড়ি নাকি? ঠিক আছে, তো এরকম ওদেরকে গাইড বই দিছে যে পড়ো, এখানে কি কি লেখা আছে ওদেরকে পরীক্ষার জন্য পড়াইতে পারি এগুলা, এই জন্য এটা ছিল একটা গাইড বই। পুঁথি সংকলনের বহু আগে গানের পুঁথি আর টিকার পুঁথি আলাদা আলাদা ছিল। তাহলে পুঁথি সংগ্রহের অনেক আগে গানের পুঁথি আলাদা ছিল, মূল বই আর টিকার পুঁথি আলাদা ছিল, ঠিক আছে? মানে ব্যাখ্যাটা আলাদা ছিল, মূল গ্রন্থ আলাদা ছিল। বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধার জন্য গান আর টিকা একই বইতে সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থী যারা আছে ওরা পড়তে হবে, এরা মূল বই আর গাইড বইকে একসাথে করে ফেলছে। কোন এক লিপিকর চর্যার মূল পুঁথি ও টিকার পুঁথি পাশাপাশি দেখে সেখান থেকে পদ বা টিকা সংগ্রহ করে ওই লিপিটি তৈরি করছে। নেপালে প্রাপ্ত পুঁথিতে দেখা যায় 10 নং পদের পর লিখিত আছে লারেডম্বিপাদ নামক কি শুনে তেজ্জি চর্যাকার ব্যাখ্যা নাস্তি। মানে এই যে লারে ডম্বিপা, এর নিয়েই ঝামেলাটা বাড়ছে। আপনারা দেখবেন বইগুলোতে লেখা আছে লারে ডম্বিপার কোনো পদ পাওয়া যায় না। এখানে বলা আছে লারে ডম্বিপা একজন, তার একটা পদ ছিল, 10 নম্বর পদটা 10 নম্বর পদের পরে লিখিত আছে এটা, ঠিক আছে? কিন্তু এই পদটা, যে এই পদটা নিয়ে আর কোনো কথাবার্তা হয় নাই, এই পদ মানে এই পদটা আর পাওয়া যায় নাই। এই জন্য ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে যে ধুর, আমি যেহেতু লারেডম বিবার পদ পাই নাই, তাহলে লারেডম বিবা খুবই না। এই জন্য তার মতামত হচ্ছে 50 জন, ঠিক আছে? আর সুকুমার সেন বলতেছে না, তার যেহেতু এটা চর্যাপদের মূল গ্রন্থ নয়, এটা একটা গাইড বই, তাহলে মূল গ্রন্থে অবশ্যই লারেডম বিবার কোনো না কোনো পদ থাকার কথা। এই জন্য সুকুমার সেন বলতেছে 51 জন। বিষয়টা জানতেন আগে? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন চর্যাপদের মধ্যে অনেক কিছু আছে, তাই না? ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো মজা টজা করে পড়বো। তো দেখেন চর্যার পদ সংখ্যা হচ্ছে 50-51, এটা নিয়ে আরো কিছু কথাবার্তা বলতেছে। এই কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আবিষ্কৃত লিপিকর যে টিকার প্রতি দেখে অনুলিপিটি তৈরি করছিলেন, সেখানে 10 নং পদের পরে টিকাটি লেখা ছিল না। যদিও পদের প্রতিটিতে 10 নং পদের পরে লারডম্বিপা রচিত একটি পদ ছিল, কিন্তু টিকা না না থাকায় সেটি আবিষ্কৃত হওয়ার মানে হয় সংযুক্ত হয় নাই। কিন্তু টিকা মানে ওই লারডম্বিপার যে পদটা, এই পদটার টিকাও ছিল না, পদটাও ছিল না, এই জন্য এটাকে ওই গাইড বইতে সংযুক্ত করে নাই। আর হরপ্রসাদ শাস্ত্রী কি করছে, 7 সমুদ্র 13 নদী পারে একটা গাইড বই নিয়ে আসছে, মানে চর্যাপদের মূল গ্রন্থটা পায় নাই, বুঝছেন? এই না পায় এই সেই ঝামেলাটা লাগিয়ে দিল। তাহলে দেখেন, এর থেকে বোঝা যায় যে চর্যার মূল গ্রন্থে অন্তত তার একটি পদ ছিল যার রচিত লারেডম্বিপা, সেই অনুসারে চর্যাপদের সংখ্যা হচ্ছে 51 জন। এইটা হলো সুকুমার সেনের মত। চর্যাপদের অনুলিপির লিপিকার 12 শতকের বলে পণ্ডিতগণ অনুমান করেন। নেপালের রাজদরবারের গ্রন্থাগারে চর্যাপদের যে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে তা বাংলা লিপিতে লেখা এবং তা বাঙালির লেখা বলে অনুমান করা হয়। আচ্ছা, মানে এই ঘটনাগুলাকে এগুলাকে তারা বাঙালির লেখা বলতেছে, এটাই আর। যাই হোক, তাহলে আপনারা মূল পয়েন্টটা বুঝছেন যে লারেডম্বিপা নামক একজন ব্যক্তি, যার কোনো পদ পাওয়া যায় নাই, কিন্তু চর্যাপদের যেই বইটা সে পাওয়া গেছিল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে লারেডম্বিপার এই জিনিসটা, ওই যে প্রবোধচন্দ্র বাগচি সে যখন তিব্বতী অনুবাদ আবিষ্কার করছে, ওখানে আবার লারেডম্বিপার কথা আছিল, মানে লারেডম্বিপার সম্বন্ধে কথাবার্তা বলছে, তবে পদ পাওয়া যায় নাই, ঠিক আছে? তো এই জন্য ডক্টর সুকুমার সেন ওই প্রবোধচন্দ্র বাগচির মতামতের সাথে একসাথে হয়েছে, ঠিক আছে? কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু একসাথে হতে পারে নাই, এই জন্যই ঝামেলাটা লেগে গেছে।
চর্যাপদের তিব্বতী অনুবাদ, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করছিলেন কীর্তিচন্দ্র 1938 সালে। অনুবাদ আবিষ্কার করছিল ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এবার একটা প্রশ্ন এভাবে আসতে পারে, কোনটি চর্যাপদের সাথে সম্পৃক্ত নয়? ধরেন বলল যে 1906 সাল, 1907 সাল, আরো আছে না, হরপ্রকাশ শাস্ত্রী কত কত সালে গেছিল, 1997, 1998। আচ্ছা ধরেন আমি বললাম ধরেন 1997, 1998। আচ্ছা আমি কি বলতেছি, প্রশ্নটা আমার মানে মাথায় আসতেছে না। মানে সোজা কথা, 1897, 1897। হ্যাঁ হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে আচ্ছা আমি প্রশ্নটা না করে ডাইরেক্ট উত্তরটা বলে দেই, এখন অনেকক্ষণ হয়েছে বলতেছি, এই জন্য প্রশ্ন ওইভাবে সুন্দর করে করতে পারতেছি না। তো 97, 98, 1907, 1938 এই 4টা সাল চর্যাপদের সাথে সম্পৃক্ত। এবং আপনি এটার সাথে আবার 1926 সাল মনে রাখতে পারেন, 1920 সাল মনে রাখতে পারেন, 1916 সাল মনে রাখতে পারেন। এই সালগুলো একটু মনে রাখবেন, যেহেতু চর্যাপদ থেকে এখন ঘুরে ঘুরে প্রশ্ন করতে চাই, এই জন্য সাল নিয়ে এইভাবে আসবে। তো আপনারা যে অনেকে বলে যে সাল মুখস্থ করবে কিনা, সাল যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বুঝে মুখস্থ করতে হবে। আচ্ছা তাহলে 23 নং পদের শেষাংশে এবং না পাওয়ায় 3টি পদ তিব্বতী অনুবাদ থেকে সংগ্রহ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। কি বলছে দেখেন, 23 নং পদের শেষাংশ এবং না পাওয়া 3টা পদ তিব্বতী অনুবাদ থেকে সংগ্রহ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি, এটা মনে রাখবেন। তাহলে 23 নং পদের শেষ অংশটা কিন্তু পাওয়া গেছে তিব্বতী ভাষায়, এই প্রবোধচন্দ্র বাগচি যে এই কাজটা করে আসছে। আচ্ছা চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ, এটা নিয়ে আমরা একটু পড়ি। চর্যার টিকার তিব্বতী অনুবাদক হলো কীর্তিচন্দ্র। তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তিব্বতী অনুবাদকের সম্পাদক কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তাহলে দেখেন তিব্বতী অনুবাদ করে কে? কীর্তিচন্দ্র। এবার আবিষ্কার করে কে? প্রবোধচন্দ্র বাগচি। আবার এটা সংকলক কে? তাও প্রবোধচন্দ্র বাগচি। ঠিক আছে, আপনারা এমন ভাবে মনোযোগী হন যাতে আমাদের পড়াটা এখানেই শেষ হয়ে যায়। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে যে মূল সংখ্যা মানে কি চর্যা সংকলন নয়, তা যে মূল চর্যা সহ গীতি প্রাপ্ত। আচ্ছা তিব্বতী অনুবাদ থেকে তা জানা যায়। আচ্ছা শোনেন, তাহলে এখানে মূল কথা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে পুঁথির যে সংকলনটা, এইটা যে একটা অনুবাদ, এটা যে একটা গাইড বই, এইটা বোঝা যাচ্ছে কীর্তিচন্দ্রের অনুবাদ থেকে। কীর্তিচন্দ্র যেই তিব্বতী অনুবাদ একটা আবিষ্কার করলো না, যখন তিব্বতী অনুবাদটা আমরা পাইলাম তখনই আমরা বুঝছি যে হরপ্রসাদ শাস্ত্রীতে একটা ভুলভাল একটা নিয়ে আসছে। ভুলভাল না, সরি মজা করে বলতেছি, যে সে একটা গাইড বই নিয়ে আসছে। ঠিক আছে, তো হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত টিকা গ্রন্থে টিকাকারের নাম নেই। ঠিক আছে, আবিষ্কৃত টিকা গ্রন্থে টিকাকারের নাম নেই। এই যে আমাদের এই যে টিকা, এগুলা যে ব্যাখ্যা করছে সংস্কৃত ভাষায় কীর্তিচন্দ্র, তার নামটা এখানে নাই। এই তিব্বতী অনুবাদ থেকে জানা যায় টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। তাহলে খেয়াল করেন, হরপ্রসাদ শাস্ত্রী যে বইটা আনলো সেখানে টিকাগুলা কে লেখছে এটার নাম কিন্তু ছিল না। কিন্তু পরবর্তীতে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি যখন তিব্বতী ভাষার, সংস্কৃত না, তিব্বতী ভাষার যে অনুবাদটা আনছিল, সেখানে সে 23 নং পদের অর্ধেকও পাইছে, যেই পদগুলা সিরা ফাটা হয়ে গেছে ওই পদগুলোও পাইছে। ওই পদগুলো পাইছে জন্য তো আমরা জানি কে কে লেখছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস সে পাইছে, সেটা হচ্ছে টিকাকারের নামও সে পায়ে গেছে। যে এই যে যে বইগুলি যে টিকা মানে ব্যাখ্যা, চর্যাপদের যে ব্যাখ্যাটা যে দিল সাংস্কৃতিক ভাষায়, তখন সেই টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। এইটা আবিষ্কার করছে কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। আচ্ছা, এই অনুবাদক থেকে জানা যায় মূল চর্যা কোষে 100টি পদ। মূল চর্যাপদে কটা ছিল? 100টা পদ। ঠিক আছে, এগুলা কিন্তু মূল চর্যাপদে, এগুলা কিন্তু আপনাকে যদি বলে যে চর্যাপদের পদ সংখ্যা কত, 50, 51 ওগুলাই বুঝবেন। এগুলা কিন্তু হলো এক্সট্রা ইনফরমেশন। তা থেকে 50টি পদ ওই যে মুনি দত্ত বেছে নিয়ে বর্তমান টিকাটি রচনা করছিলেন। তাহলে খেয়াল করেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম নেপালের এবং ওই যে আপনার তিব্বতে কত শত শত চর্যাপদ যে পড়ে আছে কোনো হিসাব নাই। কিন্তু মুনি দত্ত বৌদ্ধদের ধর্মগ্রন্থে, বৌদ্ধদের যেই শিক্ষালয়, সেখানে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য 50টা পদ সিলেক্ট করছিল, 50টা পদ বেছে নিছে। সেই 50টা পদ নিয়ে আমরা আলোচনা করতেছি, যে 50টা পদ নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, তবে 11 নম্বর পদের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তাহলে চর্যাপদের হাজার হাজার চর্যাপদ আছে, কিন্তু আমরা চর্যাপদকে যে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যেগুলো শিক্ষিত, যেগুলো আমরা পড়ি, যেগুলো নিয়ে আমাদের গবেষণা করার দরকার, ওগুলো হলো 50টা।
কথা বুঝছেন? এটাই যে মুনি দত্ত 50টি পদ বেছে নিয়েছে, মুনি দত্ত যেই পদগুলো বেছে নিয়েছে ওগুলাকে আমরা চর্যাপদ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু যেগুলা এমনি এখনো রক্ষিত অবস্থায় ছড়ায় সেটাই আছে ওগুলা নিয়ে আর কোনো কথা নাই। হরপ্রসাদ হরপ্রসাদ আবিষ্কৃত পুঁথিতে যে 3.5টি পদ হারিয়ে গেছে এই অনুপাত থেকেই তার বাবস্তু জানা যায়। ভালো করে বুঝেন। নেপাল বাংলাদেশে এগুলাতে চর্যাপদের হিসাব নাই, কারণ ওই সময় পাল আমলে বৌদ্ধদের রাজত্ব ছিল, তো শত শত চর্যাপদ ছিল। কিন্তু দেখেন আমাদের বাংলা ভাষায় কবিতার শেষ নাই, তাই না? পাগল ছাগল সবাই কবিতা লেখে, কিন্তু বাংলা বইতে কি কবিতা সবগুলো আছে? ঠিক আছে, আপনিও তো কবিতা একটা লিখে দিছিলাম, ঠিক আছে? আমাদের এক টিচার ছিল, ঠিক আছে, আমাদের যখন ক্লাস ছিলাম উনি কোন একটা ছাত্রীর প্রেমে পড়ে গেছে, তখন সে না কবিতা একটা লিখছে তোমাকে দেখার পর। হ্যাঁ, খুব সুন্দর একটা কবিতা লিখছে। আচ্ছা যাই হোক, এরকম স্বাভাবিক হইতেই পারে। তো সেই স্যার তোমাকে দেখার পর কবিতা লেখছে, এটা তো কোনো জায়গায় সফল, কোনো জায়গায় এটা কিন্তু প্রকাশ হয় না। আমার বন্ধু কবিতা লেখে, সং বং কি যে লেখে কিছুই বুঝি না। তো এরকম ওই যুগে এরকম বহুত কবিতা টবিতা লেখছে বিভিন্ন চর্যাপদের বিভিন্ন ওই সময়ের মানুষরা, ঠিক আছে? কিন্তু এর মধ্যে থেকে মণি দত্ত যেই 50টা চর্যাপদের টিকা, যেই 50টা পদকে ব্যাখ্যা করছে, যেই 50টা পদকে ব্যাখ্যা করছে, সেই 50টা পদ নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? এবং সেই 50টা পদের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী যেই কবিতাটা, যে গ্রন্থটা পাইছে সেখানে 11 নং পদের কোনো ব্যাখ্যা ছিল না। আচ্ছা, কিন্তু 11 নং দেখেন হরপ্রসাদ শাস্ত্রী যে গাইড বইটা পাইছে সেখানে ভুল, সেখানে কি কি সে পায় নাই? 11 নং পদের কোনো ব্যাখ্যা পায় নাই। 23 নং পদটার অর্ধেক পাইছে, 24 নং, 25 নং আর হচ্ছে 48 নং পদ পায় নাই, তার মানে 3.5টা পদ পায় নাই। কিন্তু এরপর ডক্টর প্রবোধচন্দ্র বাগচি যখন তিব্বতী ভাষার অনুবাদটা, তিব্বতী ভাষায় একই কথা, মুনি দত্ত যে এটা সংস্কৃত ভাষা অনুবাদ করছে, তিব্বতের কেউ একজন এটাকে তিব্বতী ভাষা অনুবাদ করছে, সেইটা যখন পাইছে তখন ওখান থেকে আবার 3.5টা, মানে এই যে 23 নং পদের বাকি 4 লাইন, 24, 25, 28 এগুলো সে পায়ে গেছে, ঠিক আছে? এই 3.5টা পদ পায়ে গেছে। কিন্তু কিন্তু আসলে চর্যাপদ অনেক আছে, এই জন্যই তো ওই যে দেখেন যে নব্য চর্যাপদ এরকম একটা কথা আসছে, ঠিক আছে? চর্যাপদ প্রচুর আছে। তবে মুনি দত্ত যেগুলা নিয়ে ব্যাখ্যা করছে বৌদ্ধ শিক্ষালয়ে যেগুলো পড়ানো হইতো আমরা ওগুলাকে নিয়েই আলোচনা করি। এখন বলেন, শোনেন, 3 ঘন্টা মনে হয় আমরা 3টা জুম মিটিং দিলাম, জুমের আইডি দিলাম, এখন কি বলেন? এখন আমি যদি এইভাবে ব্যাখ্যাটা না করি, এখানে তো অনেকগুলো আছে। প্রথম কথা হচ্ছে আমি নিঃসন্দেহে এটা বলতে পারি আপনারা হয়তো উপভোগ করতেছেন হয়তোবা, কিন্তু কথা হচ্ছে এখানে সময়ের একটা ব্যাপার আছে। এখন আমি যদি খুব দ্রুত আগাইতে চাই তাহলে এতক্ষণে আমরা পুরো মধ্যযুগ সহকারে শেষ করতে পারতাম, কিন্তু এতে আপনি বাসায় বই পড়া আর হইলে এখানে জমে আসা একই কথা ছিল, কারণ এগুলো বইতেও আছে, ঠিক আছে? কিন্তু আমরা একটু একই জিনিস বারবার ব্যাখ্যা করে বা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম, এই জন্য আমরা খুবই খুবই ডিপে গেলাম। আমার কাছে মনে হয় না যে কেউ এত ডিপে যায় কিনা, ঠিক আছে? কিন্তু এখন আমাদের সময় এখানে বড় একটা ফ্যাক্ট, মোবাইলে চার্জ একটা বড় একটা ফ্যাক্ট। এখন আপনারা মতামত দেন যে আমি কি এইভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করে সামনের দিকে যাব, নাকি আমাদের সেশনগুলো টেনে টেনে যাব, বলেন? এখন আপনারা যেরকম চান ওরকমই হবে। কেউ বলেন, বলেন, তাড়াতাড়ি বলেন, এই লাইন কেটে যাবে। নাকি চলে গেছেন সবাই? না, আছি তো। না এখন কি, এখন মানে কি করা যায় বলেন? এখন আমাদের তো টাইমেরও যেহেতু, এমনি ধরেন এইভাবে আলোচনা করতে তো পড়তে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগার কথা, কিন্তু মূল সমস্যাটা তো হচ্ছে আসলে, বলেন আপনারা। আহারে, বেশি হয়ে গেছে। আচ্ছা আমাদের আজকে আমাদের সেশনটা এখন মানে জুমের মিটিংটা চলে যাবে, লাইনটা কেটে যাবে, তো আজকে এতটুকু থাকুক। আমরা এগুলা নিয়ে আবার ভবিষ্যতে কথাবার্তা বলবো। মানে সরি, মানে আমরা দেখি যে অনলাইনে কথা বলবো আর কি। এখন আপনারা এক বাক্যে বলেন কি করা যায়, বলেন। তাসলিমা শারমিন আপু মতামত দেন। মানে ধরেন আমরা যদি এইভাবে জি। ব্যাখ্যা বিশ্লেষণ করে আগাইতে যাই তাহলে ধরেন আমাদের সময়গুলো একটু বেশি লাগবে। তা এখন আপনারা এইভাবে যদি উপভোগ করে থাকেন, যদি মনে করেন যে না, নতুন নতুন কিছু শেখা যাচ্ছে, তাহলে আমি তো মনে করি এইভাবে আগানোটাও ভালো হয় নাকি?